ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা। বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নতজানু হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসেনি। ভারত তো কিছুই না, এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে। প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব, যাতে তারা আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে। প্রকাশ্যে এক বাংলাদেশি নেতা বলছেন যে বাংলাদেশি নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করবেন। মেজর হাফিজের পক্ষ থেকে রিসেন্টলি তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা সামরিক ট্রেনিং দেব প্রত্যেকটি ছাত্রকে, যাতে তারা অ্যাসল্ট রাইফেল পরিচালনা করতে পারে। দরকার পড়লে দেশের অর্থনীতি যত সংকটেই থাক, আমাদের এই সামরিক অগ্রগতি থামবে না। আমাদের সামরিক বাজেট 2-এর উপরে সব সময় থাকবে। সত্যি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ জিতে গেল, এবং আমি বলব প্রত্যাশার চাইতে বড় বিজয়। আপনি এটা চিন্তা করেননি, কল্পনা করেননি, আশা করেননি, কিন্তু সেই বিজয়। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওর কারণে কট করা হয়েছে আজকে, আর সেই কারণে জনগণ, বাংলাদেশের জনগণ কি বলছে তাকে কট করার কারণে আপনারা যদি তাকে গ্রেফতারের পরে জনগণের প্রতিক্রিয়া শুনেন, তাহলে আপনারা নিজেরা আনন্দিত হবেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। কিন্তু নিউ ইয়র্কের যে হিরো আলম আছে, তার পেশাই হলো লোকজনের কাছ থেকে পয়সা নিয়ে তারপরে ভিডিও বানায়। কার চরিত্র হনন করতে হবে সবার সামনে বলবে, হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করবে, ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করবে, কিন্তু পিছের থেকে স্বৈরাচারের পয়সা নিয়ে বর্তমান সরকারকে, বাংলাদেশের বর্তমান জনপ্রিয় সরকারকে অবমূল্যায়ন করার জন্য, আন্ডারমাইন করার জন্য এমন কোনো কিছু নাই যা তারা করবে না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, জুম্মার নামাজের পরেই নরেন্দ্র মোদীকে কেমন হুঁশিয়ারি দিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সাথে ভারতের অবস্থা চরম লেভেলের খারাপ হতে চলেছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন এক সুখবর নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের জন্য। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি এর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটু লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। যেহেতু ভারত বাংলাদেশের একটা প্রমাণিত শত্রু, সেই জন্য এক ঢাকায় ভারতের একটি দূতাবাসই যথেষ্ট। রাজশাহী, চিটাগাং এবং অন্য কোথাও যদি থেকে থাকে, সেই সকল ভারতীয় দূতাবাস আস্তে আস্তে সবগুলো বাতিল করতে হবে, বন্ধ করে দিতে হবে। কারণ মনে রাখতে হবে, ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা। বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে। গত জুলাই আগস্টে প্রায় 1500 ছাত্রছাত্রী জনতা জীবন দিয়ে শুধু বাংলাদেশকেই স্বাধীন করে নাই, বরং তারা ভারতের গলাকে নামিয়েছে, ভারতের মাথাকে নত করতে বাধ্য করেছে। বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নতজানু হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসে নাই। ইদানিং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভ্রমণ করে গেছে। বাংলাদেশে কি আলোচনা হয়েছে কি না হয়েছে তা বাংলাদেশের জনগণ জানেন, এবং বাংলাদেশের মাঝখানে এটা একটা বড় ঘটনা ছিল না, মোটেই কোনো বড় ঘটনা ছিল না। বাংলাদেশের মানুষ, এমনকি বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকারের মাঝখানেও কোনো আহামরি কোনো নড়াচড়া দেখা যায়নি, বা তেমন একটা আগ্রহ দেখা যায়নি ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশে ভ্রমণ করতে আসছে বলে। কিন্তু বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে যাওয়ার পরে ভারতে যেন তাদের ঈদের আনন্দ বইছে। বিক্রম মিস্ত্রিকে ভারতীয় সংসদীয় কমিটির শশী থারুরের মতো শক্তিশালী একজন এমপি তাকে প্রশ্ন করে, তার দলবল সহকারে বিভিন্ন প্রশ্ন করেছে, এবং বাংলাদেশে কি কি আলোচনা হয়েছে তাদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ এবং একটা আনন্দের বিষয়। এবং পরবর্তীতে শশী থারুর বা তার কমিটি পুরা পার্লামেন্টকে সেটা নিয়ে ব্রিফ করে। এটা ভারতের জন্য একটা এতটাই বিশাল একটা সংবাদ বা বিষয়, তাতেই বোঝা যায় বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশকে হারিয়ে ভারত কতটাই দুশ্চিন্তাগ্রস্ত। এটা শুধু সম্ভব হয়েছে এই 1500 ছাত্রছাত্রী জনতার জীবনদানে, এবং বর্তমানে প্রধান উপদেষ্টা
প্রফেসর ইউনূস পরিচালিত যে সরকার, তাদের কারণেই সম্ভব হয়েছে। তাই আমি বিএনপিকে বলবো, আপনারা লাফালাফি বন্ধ করে আবার ভাঙনের সুর না তুলে আপনারা একটু পিছনের চেয়ারে গিয়ে বসেন। ক্ষমতায় পাগল হওয়ার সময় এখন নয়, এখন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জাতির একতার কারণেই কিন্তু ভারতকে সামনে রাখা যাচ্ছে এবং ভারতের সামনে মাথা উঁচু করে সম্মানের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রেখে ভারতের সাথে কথা বলা যাচ্ছে। নয়তো এই 53টা বছর বাংলাদেশ সবসময় ভারতের কাছে হুজুর হুজুর করে এসেছে। আগামীতে আমরা পচে যাওয়া, নষ্ট হওয়া বুড়াদোড়া রাজনীতিবিদদেরকে আর আমরা চাই না। আমরা চাই নতুন প্রজন্মের, দেশপ্রেমে ভরা, রক্ত গরম এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই দেশকে এগিয়ে নিয়ে যাক। ভারত তো কিছুই না, এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে। প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব, যাতে তারা আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে। কি বিস্ফোরক মন্তব্য! প্রকাশ্যে এক বাংলাদেশি নেতা বলছেন যে বাংলাদেশি নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করবেন। বাংলাদেশের জিহাদি ষড়যন্ত্র একবার ভাবুন, এবার তো পুরোপুরি প্রকাশ্যে। বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে, বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট, বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? সেটা তো আপনাকে বলতে হবে। তাহলে শব্দ দূষণ নিয়ে গুলশান সোসাইটিকে কেন অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে? এটা তো উত্তর দিতে হবে। এবং তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে, সফলতার সাথেই করছিলাম। আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না? তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে, এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য। সেরকম ভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, তারা কেন দায়িত্বে আসলো এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। কেন তাহলে যারা আজকে নির্বাচন চাচ্ছেন তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে? তারা যদি সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? কেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে না? এগুলোকে তো আপনার বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র একটা রাজনৈতিক অবস্থান থেকে দাঁড়িয়ে বায়ু দূষণের নাম করে প্রশ্ন করতে গিয়ে আপনি নির্বাচনের প্রশ্ন করেন, সেটা কিন্তু আমিও বুঝি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেশটা তো সবচাইতে আগে। যদি সংস্কারগুলো আপনি মনে করেন বা আপনারা মনে করেন বা জনগণ মনে করে যে আমরা না করে নির্বাচিত সরকার করলে ভালো, তাহলে তো আমাদেরকে দায়িত্বে বসানোরই দরকার ছিল না কোনো। তাহলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হলো কেন? এই বিশ্লেষণটা একটু করবেন। কিন্তু নিউ ইয়র্কের যে হিরো আলম আছে, তার পেশাই হলো লোকজনের কাছ থেকে পয়সা নেয়, পয়সা নিয়ে তারপরে ভিডিও বানায়। কার চরিত্র হনন করতে হবে, সবার সামনে বলবে হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করবে, ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করবে। কিন্তু পিছের থেকে স্বৈরাচারের পয়সা নিয়ে বর্তমান সরকারকে, বাংলাদেশের বর্তমান জনপ্রিয় সরকারকে অবমূল্যায়ন করার জন্য, আন্ডারমাইন করার জন্য এমন কোনো কিছু নাই যা তারা করবে না। একটা ভিডিও বানিয়েছে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে হচ্ছে পৌরাণিক ভারতীয় উপন্যাস থেকে কোনো কিছু টেনে তারপরে ভিডিও তৈরি করে। আমি ভুলে যাই না, এই সেম নিউ ইয়র্কের হিরো আলম হাসিনা শেখ এবং আওয়ামী লীগ এবং আলগা মোমেনের কাছ থেকে জানুয়ারির 7 তারিখের ইলেকশনের আগে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। ওই ভিডিওতে বলছে আমি মসজিদের দান বাক্স ভেঙে চুরি করি, আমি নাকি 1997 সালে বাংলাদেশে রিক্সা চালাই,
এবং আমি বাংলাদেশে কোন ভ্যান ভাড়া করছি সেখানে পয়সা দেই না। এই সেই হিরো আলম, সেম হিরো আলম, নিউ ইয়র্কের হিরো আলম এখন বলে, এখন সেম হিরো আলম স্বৈরাচারের পয়সায় বাংলাদেশে হিন্দু লীগ শেষ হয়েছে, বাংলাদেশে আনসার লীগ শেষ হয়েছে, বাংলাদেশে ইসকন লীগ শেষ হয়েছে। এখন নিউ ইয়র্কের হিরো আলম লীগের সহায়ক, লীগের পয়সাকে ভিডিও বানায় ডক্টর আসিফ নজরুলকে নিয়ে আরব্য উপন্যাস খুলে বসেছে। এবং এই নিউ ইয়র্কের হিরো আলমকে, আবার এই নিউ ইয়র্কের হিরো আলম এমন ভাবে ব্ল্যাকমেইল করে ফ্রান্সের এক ভদ্রলোক আছে যার কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিয়েছে, ফ্রান্স থেকে ওই ভদ্রলোক আবার বলেছে, ও মাই গড, হিরো আলম তো আরব্য উপন্যাস বানায়, আরব্য উপন্যাসে পৌরাণিক কাহিনী ঠিক মতো ঢুকায়, মশলা কেমনে ঢুকাইতে হয়। আপনারা নিজে চিন্তা করে দেখেন ভাই, আমি জেকব মিল্টনের চরিত্র হনন করার জন্য হাসিনা বিরোধী আন্দোলনে আমি যখন স্টেট ডিপার্টমেন্ট নিউ ইয়র্কে আমি একের পর এক কাজ করে যাচ্ছি, ভিডিও বানানো না, কাজ করে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে নিউ ইয়র্কের এই হিরো আলম আমার উপরে ভিডিও বানায় আমি কোন মসজিদে টাকা চুরি করি, আমি বাংলাদেশে কবে রিক্সা চালাই। আর সেম হিরো আলম যখন আসিফ নজরুলের উপরে ভিডিও বানানো শুরু করেছে, এবার লোকজন বলছে হোয়াট ইজ দিস। এখন ডক্টর আসিফ নজরুল, আমার নামের আগে ডক্টরেট নাই, এজন্য আমাকে যখন মসজিদে টাকা চুরির কথা বলেছে তখন এত লোকজন তাকে ধরে না এই হিরো আলমকে। আমি বলেছি এই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী হাসিনার সফর সঙ্গী হয়ে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে এসছে। এখন আমি বারবার বলছি নিউ ইয়র্কের হিরো আলম, অনেকে বলছে কেন, আমি কি তার নাম বলতে পারি না? অফকোর্স বলতে পারি। নিউ ইয়র্কের হিরো আলম আমি যাকে রেফার করছি সে হচ্ছে তথাকথিত লেখাপড়া না জানা বিহারের বাচ্চা ইলিয়াস। নিউ ইয়র্কের হিরো আলম তফাৎ কোথায় জানেন? বাংলাদেশের হিরো আলম এবং নিউ ইয়র্কের হিরো আলম তফাৎ কোথায়? বাংলাদেশের হিরো আলম ভিডিও বানায় মানুষের মনোরঞ্জনের জন্য, কিন্তু নিউ ইয়র্কের যে হিরো আলম সে ভিডিও বানায় পয়সা নিয়ে একটা ব্যক্তি বা একটা গ্রুপের স্বার্থ রক্ষার্থে মিথ্যার ফুলজুরি দিয়ে আরব্য উপন্যাসের মতো মিথ্যাচারিতা করে। এটা তার পেশা, এটা তার পেশা। এখন আরো একটা কথা, সবার কাছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমাকে প্রশ্ন যখন করা হয় যে এরা নিজেদেরকে কেন এত পোক করে ডক্টর ইউনূস সরকারকে, ইউনূস সাহেবের তো অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করার জন্য, ওনারা স্টেক হোল্ডার, ওনাদেরকে উপদেষ্টা বানানো হোক। আরে ভাই তুই 10 পাস, আরে ভাই তোর লেখাপড়া নাই, তুই এখানে কোন রকম রিক্সা চালায় খাস, খা, আলহামদুলিল্লাহ, তোর সম্মান করি। তোর বউয়ের ক্যান্সার, তুই 2টা বাচ্চা নিয়ে ঠিকঠাক মতো থাক। তুই আসিফ নজরুলের হানি ট্র্যাপ করে আসিস, তোরে হানি ট্র্যাপ করে তোর জন্য হাসিনা নিজে মাইয়া নিয়ে আসছে, তোরে এখানে তোর ঘরে তুই বসে কি করিস? ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন বা এই আলোচনা চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তেজনা কমাতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা, আর কি কি বাধা এর পথে আছে। তিনি যখন এসছেন তার ব্রিফিং বা সবকিছু নিয়ে আমরা আমাদের এক ধরনের বিশ্লেষণ করেছি, কিন্তু যারা বিক্রম মিস্ত্রি যখন ভারত ফিরে গেছেন তারপর কিছু ডেভেলপমেন্ট আছে, তার দেশের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। সেটা দিয়ে আমরা বুঝতে চাইবো ভারত আসলে কি চায়। তার সাথে একটা জিনিস আরও জরুরিভাবে দেখা দরকার আমি মনে করি, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন, যেসব উস্কানি দিচ্ছেন, যেসবভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন, সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমে একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা ব্রিফিং দিয়ে শুরু করে। তিনি সংসদে, তাকে প্রশ্ন করা হয়েছিল, তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারতে যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটা সংসদে আলোচনা হয়েছে। তিনি বলছেন ভারত আশা করে, জনাব জয়শঙ্কর, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে। আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে। এরপর উন্নয়ন কি কি আছে সেগুলো কথাবার্তা আছে। এরপর তিনি একটা জায়গায় বলেছেন ঢাকা নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি। উভয় পক্ষকে খেয়াল করবো আমরা, আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন হবে, এটা স্বাভাবিক, তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। মানে সংসদে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে উনি ডিএসকালেট করতে চাইছেন, বাংলাদেশের নিজের স্বার্থেই
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় পক্ষেই পরিপক্ক আচরণ করা জরুরি। ভারতের মতো রাষ্ট্রের, ভারতের বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক্ক আচরণ করার কথা বলা খুব সোজা না। সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন আছে, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের খুব ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে উত্তেজনা অন্তত কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছেন। আমি শেখ হাসিনার প্রসঙ্গে জনাব মিস্ত্রি কি বলেছেন আসবো। দ্য হিন্দু একটা রিপোর্ট করেছে, আমরা নিশ্চয়ই দেখেছি, বাংলাদেশের সব পত্রিকা, প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে, সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, সেখানে মিস্ত্রির একটা হিয়ারিং হয়েছে বাংলাদেশ সফরের উপরে, সেটার তথ্য এখানে আছে। এখানে তিনি শেখ হাসিনা জায়গাটায় আমি একটু পরে আসছি, কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দল না, একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার। আমি আবারও বলছি, এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিংয়ে করছেন না, এটা মনে রাখা দরকার। আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি, এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের যে সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক সেখানে, এবং জনাব শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য, তিনি এটা প্রিজাইড করছেন। উনি আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন। তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবে, এসব কথাবার্তা বলছেন। ভারত উদ্বিগ্ন, কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে 88 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছেন। আমাদের মনে থাকার কথা, মিস্ত্রি যাওয়ার পর আমাদের প্রেস সচিব শফিকুল আলম, আমরা এটা নিউজেও দেখেছি, ব্রিফিং করে জানিয়েছেন। এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায়, যে এটা তার বক্তব্য হচ্ছে যে এটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। আসলে সংখ্যালঘুদের উপরে হামলাকে কখনো অস্বীকার বাংলাদেশ থেকে করা হয় নাই। সরকারের বাইরে যারা আছেন প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে, কিছু হামলা হয়েছে, কিন্তু সেটা সাম্প্রদায়িক না, সেটা কমিউনাল হামলা না, এটা হিন্দু বলেই কারো উপরে হামলা হয়েছে ব্যাপারটা এমন না। এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল। সুতরাং হামলা যে কারণেই হোক না কেন, ইয়াস উই অ্যাগ্রি উইথ দ্যাট, সেটা আওয়ামী লীগ মুসলমান, আওয়ামী লীগ হিন্দু, বা কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির লোভে, সম্পত্তি বা চাপ তৈরি করা, কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে, হয়েছে সম্ভবত। প্রত্যেকটারই মামলা হওয়া দরকার। ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ আর যদি হিন্দু হন, মুসলমান হন, তার মামলা হতে হবে, গ্রেফতার হতে হবে। খুব ক্লিয়ারলি জনাব বিক্রম মিস্ত্রি বলছেন, ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। একদম ক্লিয়ারলি তিনি বলছেন। বাংলাদেশে যে তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে। মানে ইসকন নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, উনি জবাব দেননি, ওগুলো উনি বলেননি। এবং বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এগুলো তাদের বলতে হয়, সেগুলো তিনি জানিয়েছেন। আওয়ামী লীগের কারণে হয়েছে এটাকেও তিনি সঠিকভাবে মনে করেন না। কিন্তু বাংলাদেশের সম্পর্কে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে না ভারত, বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে। সো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি। কিন্তু যে জায়গাটা আমি মনে করি আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব কঠোর চাপে রাখা দরকার, সেটা হচ্ছে, উনি বলেন ব্রিফিংয়ে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে। বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের না করার ঐতিহ্যগত রীতির অংশ। তাহলে প্রথম কথাটা হচ্ছে, তিনি স্বীকার করছেন যে এটা নিয়ে অস্বস্তি সিরিয়াসলি আছে। তিনি যে 3টা বৈঠক করেছেন, পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার মানে অন্যদের কথা বাদ দিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎ, সেখানে অত্যন্ত শক্তভাবে শেখ হাসিনার ব্যাপারে জনাব মিস্ত্রিকে জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। এটা প্রধান উপদেষ্টা একটা ব্যক্তিগত প্রেস্টিজেরও ব্যাপার আছে। আমি আসবো সেই জায়গায়, অনেকবার কথা বলেছি, আবার বলবো। নাম্বার 2 হচ্ছে, জনাব মিস্ত্রি দাবি করছেন তিনি তার ব্যক্তিগত ডিভাইস দিয়ে এটা করছেন, ভারত সরকার তাকে কোনো রকম কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না। আমাদের এই জায়গাগুলো গ্রহণ করার কিছু নেই, এগুলো খুবই দায়সারা গোছের কথা বলছেন। তারা সমর্থন করেন না, তারা যদি সমর্থন না করেন তারা এটা বন্ধ করবেন। আমাদের মনে আছে নিশ্চয়ই পিটিআই এর সাথে ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে শেখ হাসিনাকে আমরা চাইবো, তাকে ফেরত চাইবো, তার আগ পর্যন্ত সে হ্যাজ টু কিপ সাইলেন্ট, ইংরেজিতে এইভাবে বলেছিলেন, তার মুখ বন্ধ রাখতে হবে, তাকে কথা বলা যাবে না, তিনি চুপ থাকবেন। কিন্তু শেখ হাসিনার বার বাড়ছে, রিপিট, উনি প্রথম একজনের সাথে ফোনে কথা বলিয়ে সেটা রেকর্ড করিয়ে ছাড়িয়ে দিতেন, পরিকল্পিত, এগুলো কোনো লিকড অডিও না।
এরপর ঘোষণা দিয়ে অন্তত দুটো জায়গায়, নিউ ইয়র্কে, লন্ডনে, আরও আমেরিকার সাথে ফ্লোরিডাতে আছে, জার্মানিতে আছে, বিভিন্ন জায়গায় উনি শিডিউল করেছেন, যেখানে তার, আমি দেখেছি আপনাদেরকে, পোস্টার করা হচ্ছে, যেখানে তাকে প্রধানমন্ত্রী এবং এমপি হিসাবে বলে তারপর তিনি বক্তৃতা দেবেন ঘোষণা দিচ্ছেন, দিয়ে তিনি বক্তৃতা করছেন এবং যথারীতি সেখানে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার, নোংরা সব অভিযোগ এবং বিভৎস সব হুমকি, বর্বরের মতো কথাবার্তা যেমন তিনি বলেন সেভাবে বলে বেড়াচ্ছেন ভারতের মাটিতে বসে। সুতরাং আমি মনে করি আমাদের সরকারের এই একটা জায়গা নিশ্চিত করতে পারতে হবে। আমি আগেও বলেছি, শেখ হাসিনা কথা বলে কিছু আসে যায় না, সত্যিই আসে যায় না, কিন্তু এটা এখন অন্য একটা ইস্যুতে পরিণত হয়েছে। বরং শেখ হাসিনা কথা বললে আমাদের মধ্যকার এই যে কিছু ঝামেলা হয়, আমাদের বিভক্তি তৈরি হওয়ার পর্যায়ে চলে যায় তর্ক করতে করতে, সেগুলো সরিয়ে আমরা আবার একীভূত হই এবং শেখ হাসিনার বর্বরতা, একটা বর্বর শেখ হাসিনাকে আমরা যতবার দেখবো আমাদের জুলাই আগস্টের তো বটেই, তার আগের 15 বছরের বিভৎস স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে। যতদিন উঠবে ততদিন আওয়ামী লীগের কবর হয়ে থাকবে। শেখ হাসিনা সামনে আসায় আওয়ামী লীগের কবর হবে। কিন্তু যে বললাম, শেখ হাসিনার এই বক্তব্যটা আসলে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য একটা মেসেজ হিসাবে কাজ করবে। এটা সরকার যদি এটা বন্ধ করতে পারে, ভারতকে চাপ দিয়ে, ভারত সরকার, উনি যেহেতু ভারতে আছেন, স্পষ্টভাবে শেখ হাসিনাকে বলে দেবেন, এরকম ঘোষণা করে বক্তৃতা তো দূরেই থাকুক, ফোনেও কারোর সাথে বাংলাদেশ সরকারকে নিয়ে এই ধরনের মন্তব্য যদি প্রকাশিত হয় তাহলে সমস্যা হবে। এ ধরনের কথা উনি বলতে পারবেন না, এই হুমকি দিয়ে দিতে হবে। কারণ আমরা তাকে এখনই চাওয়া উচিত ছিল। ভারতের যে বিভিন্ন 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা একসময় বাংলাদেশে ছিলেন, তারা ভারতের ক্ষতি করে বলে বাংলাদেশের কাছে ক্রমাগত চাওয়া হয়েছে। আর আমাদের দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়ে আরও ধ্বংস করতে চাইছেন তেমন একজন মানুষ ভারতে বসে বসে একই কাজ করে যাচ্ছেন। আমাদের এটা মেনে নেওয়ার তো কোনো কারণ নেই। তিনি ওখানে আছেন, তাকে আমরা তার যে ওয়ারেন্টের যে সময় দেওয়া হয়েছিল আত্মসমর্পণ করার, তাকে যে সামন দেওয়া হয়েছিল সেটা উনি মানেন নাই। ওটা নভেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে। আমরা এখনই চাইতে পারতাম, আমরা এখনও চাইছি না। এবং আমাদের প্রধান উপদেষ্টা এই ছাড়টাও দিয়েছেন ভারতকে, আমি বোধ করি ভারতকে কম বিব্রত করার জন্য, যে তার কনভিকশনের আগে চাওয়া হবে না। সুতরাং এক অর্থে তিনি আসলে বাংলাদেশ আসলে সহসা চাইছে না, কারণ এসব মামলার কনভিকশন হতে বিচার শেষ হয়ে তাকে বিচার দেওয়ার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে সময় লেগে যাবে। সুতরাং ওটা আছে। এরপরও যদি উনি বাড়াবাড়ি করেন, দ্যাটস টু মাচ। নাকি এরকম যে আমরা ছাড় দেওয়াতে তারা পেয়ে বসতে চাইছে। যাই হোক, আমাদের সরকারের উচিত হবে চাপ দেয়া। এতে শেখ হাসিনার কাছেও বার্তা যাবে যে ভারত সরকার তোমাকে আসলে রাখছে, কিন্তু তোমাকে নিয়ে আসলে আর কোনো পরিকল্পনা তেমন নেই। এবং এই বার্তা আওয়ামী লীগের লোকজনের কাছেও যাওয়া দরকার আছে, কারণ দেশের বাইরে অ্যাটলিস্ট তারা খুবই লাফালাফিটাফি করছে। আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের বিমানবন্দরে কি করেছিল, এবং এখনও বাইরের লোকজনই এগুলো অ্যারেঞ্জ করছে। সামনে হয়তো আস্তে আস্তে তারা বাংলাদেশেও এ ধরনের চেষ্টা করতে পারে। তাদের কাছে মেসেজ যাওয়া উচিত যে দেশটা তাদেরকে ক্ষমতায় রেখেছিল অবৈধভাবে, তারা অন্তত তাদের ওই জায়গা থেকে পুরোপুরি না হলেও ধীরে ধীরে সরে আসছে, বা অন্তত এই সরকারের সাথে ওই ক্ল্যাশে যাচ্ছে না। এই বার্তাটাও পৌঁছে দেবে। কারণ এই বার্তাটা দিতে না পারলে, প্রথম ফোন কল ছাড়া, তারপর ঘোষণা দিয়ে বক্তৃতা, কয়েকদিন পর হয়তো ভিডিও কলেই তিনি, ভিডিও কল ভিডিও বক্তৃতায় ওনাকে প্রজেক্টরে হয়তো দেখাও যাবে। এই পরিস্থিতি করবে। এবং ব্রিটেনের কথা আমাদের নিশ্চয় মনে আছে, মন্ত্রী, এমপি, তথাকথিত ডামি মন্ত্রী, এমপি, নেতারা, সাবেক সচিব, তারা গিয়ে বসে এটাকে এক ধরনের ফর্মাল লুক দেওয়ার চেষ্টা করেছেন। সামনে এগুলোর প্রবণতা আরও বাড়তে পারে। সুতরাং এই একটা জায়গায় সরকারের উচিত হবে ভারতকে চাপ দেওয়া এবং শেখ হাসিনার মুখ যেন তিনি বন্ধ রাখেন সেটা নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।